দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমরা নাকের এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যায় আবহাওয়ার পরিবর্তনের হওয়ার সাথে সাথে অনেকেই ভোগেন। সেই রোগটি হলো সাইনোসাইটিস ও নাকের পলিপ। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নাকের পলিপ ও সাইনোসাইটিসের আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ENT বিভাগ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও CMH ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শুরুতে একটু জানতে চাই যে নাকের পলিপ, এই সমস্যায় পলিপ যখন শব্দটা আসে, নাকের সমস্যায় পলিপ হলেই রোগীরা অনেক সময় ভয় পান, চিকিৎসকের শরণাপন্ন হতেও কিন্তু দেরি করে ফেলেন যে পলিপ হলেই হয়তো বা অপারেশনের প্রয়োজন পড়ছে। একজন রোগী কী ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন যে তিনি নাকের পলিপের সমস্যায় ভুগছেন? শুরুতে একটু জানতে চাই এই বিষয়ে। অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। নাকের পলিপ কিন্তু আমাদের জনারণ্যে প্রচলিত এটা খুব কমন একটা টার্মিনোলজি। সবাই বলে থাকে যে নাকে পলিপ হয়েছে আমার, আসলে কিন্তু সবার নাকে পলিপ হয়নি। এই জন্য আমরা যে তথ্যটা দিতে চাই যে নাকের মধ্যে আমাদের কতগুলো মাংসপেশি থাকে যেগুলো বলা হয় টার্মিনেট, এগুলোকে বেড়ে গেলেও কিন্তু অনেকে পলিপ বলে থাকে। হয়তো বা অনভিজ্ঞতার কারণে বলতে পারে, অথবা আমাদের দেশে অনেক হাতুড়ে চিকিৎসকরা আছে যারা টার্মিনেটগুলোকে বড় দেখে তারা পলিপ বলে এগুলোর অপচিকিৎসা করে থাকে। আসলে পলিপ কিন্তু সম্পূর্ণ আলাদা একটি রোগ, যেটাতে আঙুরের থোকার মতো অনেক থোকা থোকা ঝিল্লিগুলো বেড়ে নাকের মধ্যে বাড়তে থাকে। আর পলিপ যখন প্রাথমিক পর্যায়ে থাকে, এগুলো যদি মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয় এবং জীবন পদ্ধতির পরিবর্তন যদি আনা যায় এবং নিয়মিত যদি নাককে ওয়াশ করা যায়, সেখানে একটু স্টেরয়েড স্প্রে দেওয়া যায়, এটা ভালো হয়ে যায়। তবে এটা যদি বেড়ে এমন হয় যে ক্রনিক একটা চিত্র ধারণ করে, সেই ক্ষেত্রে শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। স্যার, আপনি বলছিলেন যে পলিপ যখন বেড়ে যাবে, মানে অতিমাত্রায় বৃদ্ধি পাবে, তখনই আসলে শৈল চিকিৎসা বা অপারেশনের প্রয়োজন পড়ছে। অনেক রোগীরা কিন্তু একটা কমপ্লেন করে, সেই সমস্যাটি হচ্ছে যে নাকের পলিপ হয়েছে, তার মাথা ব্যথা নাকি বেড়ে গেছে। পলিপের সাথে মাথা ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা? আপনি খুব বাস্তবসম্মত একটি প্রশ্ন করেছেন। অবশ্যই নাকের পলিপের সাথে মাথা ব্যথার একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ নাক দিয়ে আমরা শ্বাস নিই, শ্বাসের সাথে অক্সিজেন যায়, আর সেই অক্সিজেন কিন্তু আমাদের ব্রেনের জন্য নারিশমেন্ট। ব্রেন কিন্তু অন্য কোনো প্রকার নারিশমেন্ট দেয় না, শুধু শুধু অক্সিজেন দেয় এবং গ্লুকোজ দেয়। তাহলে যখনই একটা পেশেন্টের তার নেজাল এয়ারওয়ে অবস্ট্রাক্টেড হবে, নাকের বায়ুপথটা বাধাগ্রস্ত হবে, তখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যেতে পারে না। এই জন্য যে কোনো কারণেই যদি নাকের পর্দা বাঁকার কারণে নাকের মধ্যে মাংসপেশিগুলো বেড়ে গিয়ে, যেটাকে আমরা বলি হাইপারট্রফিড ইনফেরিয়র টার্মিনেট, সেটার কারণে, অথবা নাকে পলিপের কারণে অক্সিজেনটা কম যায়। এছাড়াও নাকের ঠিক উপরেই রয়েছে স্কাল বেজ, অর্থাৎ আমাদের ব্রেনের যে ফ্লোর, এটাকে আমরা বলি স্কাল বেজ। এই স্কাল বেজের উপরে চাপ পড়ে এবং এই চাপ পড়ার কারণেও মাথা ব্যথা হতে পারে। আর একটা মজার ব্যাপার হচ্ছে অফিস হেডেক বলে একটা কথা আছে, যে এখন বর্তমানে যারা চাকরি করে বা সকালবেলা অফিসে যায়, দেখা যায় যে এই মাথা ব্যথাটা সকালবেলায় বেশি থাকে, আর 12টা 1টার দিকে যখন দুপুর আসে বা দুপুর গড়িয়ে বিকেলের দিকে যায়, তখন মাথা ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে। অথচ অফিস টাইমে কিন্তু তার সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে কাজ করার কথা, সেই সময়টাই সে মাথা ব্যথা ভুগতে থাকে এবং অফিস হেডেকে এসে দেখা যায় যে পেশাগতভাবে পিছিয়ে যায়। স্যার, খুব সুন্দর করে কিন্তু আপনি বললেন যে অফিস হেডেক, অর্থাৎ মাথা ব্যথাটা হচ্ছে এবং ঠিক কোন সময় মাথা ব্যথাটা হচ্ছে। নাকের পলিপের সাথেও কিন্তু মাথা ব্যথার একটা সম্পর্কের কথা আপনি বলছিলেন। স্যার, আপনি নাকের পলিপের ক্ষেত্রে অপারেশনের কথা বলছিলেন। রোগীদের কিন্তু আরেকটি সমস্যা দেখা যায় যে নাকের পলিপের সমস্যা যারা ভুগছেন, অপারেশন করতে গেলে অনেকটা দেরি করে ফেলেন, কারণ অনেকেরই ধারণা যে একবার পলিপের অপারেশন করলে পরবর্তীতে আবার হবে। এই কারণে চিকিৎসাটা গ্রহণ করতে কিন্তু অনেক সময় তাদের দেরি করে ফেলেন। এই বিষয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাই। খুব চমৎকার প্রশ্ন। আমি রোগীদেরকে এই কথাটা বলবো যে যখন নাক বন্ধ বন্ধ লাগছে, অতিরিক্ত হাঁচি হচ্ছে, আর এই নাকের পলিপোসিস বা ক্রনিক সাইনোসাইটিসের পেশেন্টদের একটা উপসর্গ, কমন উপসর্গ হচ্ছে গলার পিছনে কফ জমা। বারবার কথা বলার আগে তাদেরকে গলা খাকারি দিতে হয়, আমরা বলি থ্রোট ক্লিয়ারিং। তাদের পোস্টনাজাল গ্রিপ হয়, অর্থাৎ নাকের পিছনের দিকে একটু কফ, একটু ফ্লেগম, শ্লেষা সবসময় জমে থাকে। তারা সবসময় গলা পরিষ্কার করে, মাথা ব্যথা হয়, নাক বন্ধ, এবং অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়েও তারা তাদের নাকের ভিতরে ঝুলন্ত পলিপ দেখতে পায়। এরকম যে কোনো সিমটম বা উপসর্গ যদি দেখা দেয়, তাহলে তারা যেন অবশ্যই একজন বিশেষজ্ঞ নাক কান গলা রোগ ডক্টরের কাছে যেন যায়, এই আবেদনটা আমার রোগীদের কাছে থাকবে আর কি।
স্যার আপনি এরই মধ্যে নাকের পলিপের সাথে সাথে আরেকটি রোগের কথা বলছিলেন, নাকি সাইনোসাইটিস। সাইনোসাইটিস খুব কমন একটা শব্দ হয়ে গেছে। আমাদের যখনই সর্দি হচ্ছে, একটু চোখ জ্বালাপোড়া করছে, মাথা ব্যথা করছে, যে কেউ কিন্তু হরহামেশা বলছে তোমার সাইনোসাইটিসের সমস্যা, আমার সাইনোসাইটিসের সমস্যা। ক্রনিক সাইনোসাইটিস বা এই যে সাইনোসাইটিস রোগটি, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কীভাবে বুঝবেন যে তিনি আসলেই সাইনোসাইটিসের সমস্যায় ভুগছেন? রাইট, যখন কারো মাথা ব্যথা হয় বা মুখের মধ্যে ব্যথা হয়, ফেশিয়াল রিজনে পেইন হয়, তখন অনেকে বলে যে স্যার আমার সাইনাস আছে। আসলে সাইনাস তো প্রত্যেকেরই আছে, কিন্তু এর ভিতরে যদি প্রদাহ হয় তাহলে সেটাকে আমরা সাইনোসাইটিস বলবো। আর সাইনোসাইটিস হলে হেডেক হবে, নাকে বন্ধ বন্ধ অনুভূতি হবে। আমি আগে যেটা বলেছি, নাকের পিছনে পোস্টনাজাল ড্রিপ হবে, এই জন্য রুগীরা বারবার তাদের নাক পরিষ্কার করবে, গলা খাকারি দিবে। এবং এই সিমটমগুলোর সাথে সাথে হাঁচি থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, অ্যাসোসিয়েটেড অ্যাজমা থাকতে পারে, হাঁপানি রোগ যেটাকে বলে। এই সমস্ত জিনিসগুলো দেখে তারা বুঝতে পারবে যে আমার সাইনোসাইটিস হয়েছে, এবং এই জন্য ডক্টরের কাছে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার এই রোগটিকে কনফার্ম করা যাবে যে তার এটা আছে। এই জন্য অত্যাধুনিক চিকিৎসা হিসেবে এখন রক্তের পরীক্ষা আছে, রক্তে ইমিউনোগ্লোবুলিন ই লেভেল দেখা হয়। এছাড়া এক্সরে আছে, এক্সরে প্যারানাজাল সাইনাস করা যায়। এছাড়াও একদম অত্যাধুনিক আছে সিটি স্ক্যান, অর্থাৎ কম্পিউটার টমোগ্রাফিক স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাস, যেটাতে নাক এবং সাইনাসের, আমাদের সঙ্গে নাকের দুই পাশে দুটো ম্যাক্সিলারি সাইনাস আছে, চোখের উপরে কপালে আছে দুটো ফ্রন্টাল সাইনাস, এছাড়া নাক এবং চোখের মাঝখানে আছে এথময়েডাল সাইনাস, আর একদম পিছনে ব্রেইনের নিচে আছে স্পেনয়েডাল সাইনাস। এই জিনিসগুলো একটা এক্সরে দিয়ে বোঝা যায় না। এখন আমাদের দেশে এটা খুবই অ্যাভেলেবল, বড় বড় সব হাসপাতালে আছে একটা সিটি স্ক্যানের মাধ্যমে। অবশ্যই এটা আমরা 12 বছরের উপরে মানুষদের করব, সবার করব না। যাদের আমরা ক্রনিক সাইনোসাইটিসের সন্দেহ করবো তাদের করব। বিভিন্ন প্লেনে, সামনে থেকে পিছনে থেকে আড়াআড়িভাবে বিভিন্ন প্লেনে অনেকগুলো ছবি আসবে, এবং এই ছবিগুলো দেখে, সিটি স্ক্যানের ওই ছবিগুলো দেখে, স্ক্যানের ওই ফিল্মগুলো দেখে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবো যে তার কোন সাইনাস ইনভলভ হয়েছে, কোন সাইনাসে পলিপ আছে, আর কোন সাইনাসে শুধু প্রদাহ আছে। স্যার অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে কিন্তু আপনি বললেন যে সাইনোসাইটিসের রোগটি যখন আপনাদের কাছে রোগীরা নিয়ে আসেন তখন কিভাবে রোগটি নির্ণয় করেন। আমি একটু আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাই যে এই সাইনোসাইটিসের সমস্যায় যখন রোগীরা আপনাদের কাছে আসেন, এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে কী কী ধরনের আধুনিক চিকিৎসা সম্পৃক্ত হয়েছে? অনেক ধন্যবাদ। আমাদের দেশে কী কী চিকিৎসা এখন এসেছে সেটাই বলি। কারণ উন্নত বিশ্বের সাথে এখন কিন্তু গ্লোবাল ভিলেজ, সমস্ত ওয়ার্ল্ডটা একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। সিঙ্গাপুর বা ব্যাংককে যে চিকিৎসা হচ্ছে, বা ইন্ডিয়াতে যে চিকিৎসা হচ্ছে, এমনকি সেই আমেরিকার সুদূর হাওয়াই দ্বীপপুঞ্জের সেই ট্রিপলার মেডিকেল সেন্টারে যে চিকিৎসা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাকে যেমন বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটা সেই 70-এর দশকে স্ট্যামবার্গার নামক একজন বিজ্ঞানী এটাকে জনপ্রিয় করার চেষ্টা করেছেন, এবং ধাপে ধাপে এটার ডেভেলপমেন্ট হতে হতে এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল। এটাতে সার্জনের হাতে একটা এন্ডোস্কোপ থাকে, যেটাতে একটা ক্যামেরা থাকে, এবং অন্য হাত দিয়ে উনি ইনস্ট্রুমেন্টগুলো চালাতে পারেন। তার পায়ে একটা ডিব্রাইডার মেশিনের কন্ট্রোল থাকে, যে ডিব্রাইডার মেশিনের চিকন ব্লেড দিয়ে নাকের ভিতরে ঢুকে গিয়ে পলিপগুলোকে কেটে আনতে পারে, এবং একটা বড় স্ক্রিনে তার নাকের ভিতরে, সাইনাসের ভিতরের যে দৃশ্যগুলো, সেগুলোকে প্রায় 30 গুণ থেকে 40 গুণ বড় দেখা যায়। এই জন্য ঠিক একুরেটলি, প্রিসাইসলি, ঠিক যেই জায়গায় পলিপ বা ডিজিজ রয়েছে সেটাকে ক্লিয়ার করে নিয়ে আসা সম্ভব। এবং এটার মাধ্যমে তার যে সাইনাসগুলোর যে নর্মাল ফাংশন, সেই ফাংশনটাকে আবার পূর্বের অবস্থায়, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি রেস্টোরেশন, অর্থাৎ পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া যায়। এটাকে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটা আমাদের ডাক্তারদের মধ্যে খুব জনপ্রিয় টার্ম হচ্ছে ফেস, FESS, ফেস। এই ফেস সার্জারিও কিন্তু এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল। আমাদের দেশের অনেক দক্ষ সাইনাস সার্জনরা এই সার্জারিটা করে রোগীদেরকে উপকার করতে পারছেন। স্যার একদমই সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য সংক্ষিপ্তভাবে কোনো পরামর্শ আছে কিনা? দর্শকদের জন্য আমি এই কথাটাই বলবো যে আপনারা যখনই সাইনাসের বা পলিপের সমস্যা আছে বলে মনে করছেন, তখন আপনারা কোনো হাতুড়ে চিকিৎসকের কাছে যাবেন না। আমাদের দেশে অনেক হাতুড়ে চিকিৎসক আছে যারা তাদের নাকের যে নর্মাল স্বাভাবিক যে মাংসপেশি, এগুলোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, এবং এরকম করে অনেকে ক্রিপল হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা নিজেরা শুধু নাকের ড্রপ ব্যবহার করবেন না। অনেকে অ্যান্টাজল বা আফরিন বা এই ধরনের ড্রপগুলো অবশ্যই আমাদের জন্য ভালো, 7 দিন বা 8 দিনের জন্য, দিনের পর দিন ব্যবহার করে তারা এই ওষুধগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই অপচিকিৎসা বা অতি চিকিৎসা বা অনর্থক চিকিৎসা বাদ দিয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা সঠিক চিকিৎসা গ্রহণ করব এবং আমরা সুস্থ জীবনযাপন করব। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলাম নাকের পলিপ ও সাইনোসাইটিসের আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।